লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টা থেকে শুরু হয় যুদ্ধবিরতি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা এখন তাদের বাড়ি ফিরে যাবেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি বুধবার সকাল থেকে কার্যকর হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এ ঘোষণা দেন বাইডেন। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলোর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে অন্যতম শর্তের মধ্যে একটি হচ্ছে, ইসরায়েল ও হিজবুল্লাহ উভয়ই ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে। হিজবুল্লাহ সীমান্তের প্রায় ১৯ মাইল উত্তরে থাকবে, দক্ষিণে তাদের কোনো অবস্থান থাকবে না। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এমনকি দেশটির ভেতরে স্থল অভিযানও চালানো হয়। গত এক বছরের ইসরায়েলি হামলায় লেবাননে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। আজ বুধবার পিটিআই তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেছে, শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে মাসের শুরুতে কারাগার থেকে সমাবেশের ডাক দেন ইমরান খান। একে তিনি চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। এই ডাকে সাড়া দিয়ে সোমবার থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে ইমরান সমর্থকেরা। সমর্থকদের দাবি, ইমরান খান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বিক্ষোভ ঠেকাতে গত ২ দিন ধরে ইমরান সমর্থকের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। গতকাল রাজধানী ইসলামাবাদে ডি চৌকে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরানের দল পিটিআই। বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। জিও নিউজ জানিয়েছে, সকল বাধা উপেক্ষা করে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলামিন গান্দাপুর এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে ইমরান সমর্থকেরা ডি চৌকে পৌঁছেও গিয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানে বেশিক্ষণ তারা টিকতে পারেনি। পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ হওয়ার কয়েক ঘণ্টা পরই বিক্ষোভ প্রত্যাহারের ঘোষণা এলো। পিটিআইয়ের কেন্দ্রীয় মিডিয়া সেল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, নিরস্ত্র নাগরিকদের উপর বর্বরতা চালানো এবং রাজধানীকে কসাইখানায় পরিণত করার সরকারি চক্রান্ত রুখে দিতে আমরা আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা দিয়েছি। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও পিটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া গত ২ দিনের বিক্ষোভে পিটিআইয়ের ৮ জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরানের দল। ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান একাধিক মামলায় অভিযুক্ত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সহ বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খানের দল এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এরপর ১ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে ১৫০টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। পিটিআইয়ের দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দলের নেতাকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় এর আগেও দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করে পিটিআই সমর্থকেরা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি ইমেল বার্তার মাধ্যমে তাদেরকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর থেকে আমেরিকার অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ বাড়ছে। এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোর হঠাৎ এমন সতর্কবার্তায় অনেকে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন।
রিপাবলিকান নেতা ট্রাম্প এবার ক্ষমতায় বসে আমেরিকায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এ কাজে সহযোগিতার জন্য প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে। এই অভিযানের ফলে যারা বেকায়দায় পড়তে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন বলে জানা যাচ্ছে। আমেরিকায় নথিভুক্ত নয় এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে 4 লাখের বেশি। যদিও ট্রাম্পের নতুন প্রশাসনে কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলছেন এসব অভিবাসীদের রাখার জন্য তারা বড় ধরনের আবাসনের ব্যবস্থা করবেন। উল্লেখ্য, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর 2017 সালে ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যেখানে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ ছাড়াও উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষিদ্ধ করা হয়েছিল। প্রথম দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব করেছিলেন রিপাবলিকান এই নেতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনই চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর করবেন বলে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পর পাল্টা হুমকি দিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বার্তা সংস্থা এএফপিকে এক মেইলে বলেছেন, চীন বিশ্বাস করে যে চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রকৃতিতে পারস্পরিকভাবে উপকারী। এর আগে গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান দমন করার লক্ষ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট আরও বলেন, 20 জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে তিনি মেক্সিকো এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করবেন। এরপর আরেকটি পোস্টে ট্রাম্প জানান তিনি মাদক চোরাচালান মোকাবিলায় ব্যর্থতার দায়ে আমদানি হওয়া চীনের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন। বার্তা সংস্থা এএফপি জানায়, শুল্ক আরোপ ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকরা বলছেন শুল্ক আরোপ প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। এর প্রভাব পড়বে ভোক্তাদের ওপর। তবে ট্রাম্প সংশ্লিষ্টরা বলছেন শুল্ক আরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দর কষাকষির রাস্তা তৈরি করে, যা তার বাণিজ্য অংশীদারদের আরও অনুকূল হতে বাধ্য করে। চীন সরকার ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা করছে কিনা জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, নীতি হিসেবে তারা সংলাপ এবং যোগাযোগ বজায় রাখার জন্য উন্মুক্ত।